গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় এসে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে ছাদে আসলাম। অনেকদিন ছাদ বাগানটা আমার দেখা হয়নি। কি দারুণ ফুলটা ফুটেছে তাই না? দেখেই মনটা ভালো হয়ে গেল। আর দেখো, বাড়ি থেকে যে পদ্ম গাছটা এনেছিলাম তার পাতা বেরিয়েছে। একটা তো পাতা তোমাদের দেখিয়েছিলাম, তবে সেটা ছোট, মানে সবে ফুটছিল। সেই পাতাটা পুরো ফুটে গেছে। আর একটা পাতাও ওরকম ছোট রয়েছে। ওটাও আশা করছি ২-৩ দিনের মধ্যে ফুটে যাবে। তারপরে একটু ফুলের সম্ভার তোমাদের দেখাচ্ছিলাম। হ্যাঁ, এখনো কুয়াশা রয়েছে। আর এই ফুলগুলো না একদম ছোট ছোট হচ্ছে। তবে পুজো দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে। মানে মানে না হওয়ার থেকে হওয়া ভালো বলে না, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তবে অনেক ফুল দিয়েছে গাছে। গাছের ফুলগুলো একটু ছোট হলেও ঠিক আছে। তারপরে নিচে আসলাম, নিচে এসে তোমার দুধটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, জালে বসিয়েছি। আর এইদিকে ওদের জন্য বসাবো ভাত। কালকে রাতে রুটি অনেক বেঁচে গেছিল। কালকে রাতে আমি রুটি খাইনি, উজ্জ্বল রুটি খাইনি, কোয়েল রুটি খায়নি। ওই অন্যান্য জিনিস খাওয়া হয়েছিল, যেই কারণে রুটিগুলো কি করবো, ফেলে দেব? তো ভাবলাম যে বাসি রুটি রয়েছে, আমি আর মা খেয়ে নিই, ওদেরকে আর দেবো না। তো আমি বাসি রুটি আমি কখনোই মানে রাখি না, বা এমন নয় যে আগের দিন করে রাখলাম পরের দিন খাবো, সেটা নয়। আমি তো দেখো আটা মেখে সঙ্গে সঙ্গে রুটি করে নিই, আর যদিও ফ্রিজে একটু একটু আটা থেকে যায়, সেটা পরের দিন আমার জন্য করে নিই। কিন্তু এবার রুটি ছিল অনেকগুলো, তাই ভাবলাম রুটিগুলো সেঁকে নিই, তাহলে আমি আর মা খেয়ে নেব। আর স্কুল থেকে আসার পথে একজন কাকা, বয়স্ক কাকার কাছ থেকে কটা লেবু নিলাম আর কলা নিলাম। উনি আগে শুধু কলাই বিক্রি করতো। সেদিন আমাকে বলল, লেবু নেবে মা? লেবু নাও। তো আমি বললাম যে আছে তোমার কাছে? আমি তো জানি তোমার কাছে লেবু নেই। বলছে হ্যাঁ, এখন একটু একটু লেবু রাখছি। তো 16খানা লেবু নিলাম। নিল 140 টাকা নিয়েছে 16টা লেবু। তো দিলাম, দিয়ে আসলাম। আর কলা নিয়েছিলাম তার সাথে। কলাও ছিল মনে হয় ওরকম 1 ডজনের বেশি ছিল, 1.5 ডজন মতো ছিল। আর এইখানে দেখো চালতা আনা হয়েছে। মা বলছিল ছাদে বসে চালতাগুলো মাখা খেলে ভালো হয় না, কিন্তু বিশ্বাস করো সময়ই পাচ্ছি না। ইচ্ছা তো অনেক কিছুই করে, সারাদিনের কাজকর্ম করে আর সময়ই হয়ে ওঠে না। রুটিগুলো এখানে সেঁকে নিচ্ছি। তো আমি আর মা দুজনে মিলে খেয়ে নেব। আর হ্যাঁ, বাসি রুটি খেলে গ্যাস অম্বল হয় ঠিকই, কিন্তু বেঁচে গেছিল ওই জন্যই আর কি করা, না হলে আমি বাসি রুটি কখনোই খাই না। মানে আগে ছোটবেলায় মা করে রাখতো, দুটো একটা বেঁচে গেলে সেগুলো খেতাম সকালে চা দিয়ে। শীতের সকালে খেতে ভালোই লাগতো। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে না এত সমস্যা হচ্ছে শরীরের, বাসি জিনিস খাওয়া তো দূরের কথা, এখন মানে কেমন একটা লাগে শুনলেই। আর এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি। ও আমাকে বলছে তুমি চাদরটা চেঞ্জ করো, আর আমার যে চাদরগুলো সেগুলো পাতো। এইগুলো হচ্ছে ওনার চাদর, চারিদিক থেকে গার্ডার দেওয়া, মানে রাবার দেওয়া। কিন্তু সমস্যা কি বলতো, এই চাদরটা না যখনই পাতি একটু মনে হয় কোনো দিক থেকে বড়, মানে বুঝতে পারি না, গুটিয়ে এক জায়গায় চলে আসে। কেন হয় বুঝতে পারি না। হয়তো ও বসে চাদরটা এদিক ওদিক টানে, ওই জন্য মানে হাত টাত সরায় তো এক জায়গায় হয়ে যায়। এখন দেখো কত সুন্দর করে পেতে দিলাম। চাদরের কালারটাও ভালো, আর প্রিন্টটাও ভালো, দেখতে কত সুন্দর। কিন্তু কেন জানি না ওরকম হয়ে যায়। তবে এগুলো পিওর কটন নয়, একটু মিক্স করা আছে। এগুলো সেই ভালো কটন, ভালো কটন বলতে ভালো কাপড় আর কি। যাক, চারিদিকে টেনে টেনে ভাঁজ তো করে দিলাম, মানে ভেতরে ভেতরে গুজে দিলাম যাতে বেরিয়ে না যায়। তো তারপরে যখন এসে দেখলো যে এই চাদরটা পেতেছি, কি খুশি। আর একটা এরকম চাদর ছিল, আমাকে বলছিল ওটা পাতোনি। আমি বললাম নাও, আবার এটা তুলে ওটা পাতি। মানে কাজের তো আর শেষ নেই, সারাদিনে কাজ করতে তো আর কষ্ট হয় না। এই নিয়ে যা লেগে যায় না দুজনের মধ্যে, মানে মজা করি। ও আমার সাথে মজা করে, আর আমার খুব রাগ হয়ে যায়, মাঝে মাঝে ভীষণ রেগে যাই। আর এদিকে দেখো ওকে এনে জামাটা চেঞ্জ করে দিলাম। তারপরে আমাকে আবার এদিকে খেপাচ্ছিল যে এখানে মাখাও ওখানে মাখাও, দেখো এখানে কম পড়ে গেছে। এই সব করছিল প্রতিদিন, সেই এক কাণ্ড, একই জিনিস করবে। অনেকেই বলো তোমার জীবনটা যত তুমি সিম্পল বলার চেষ্টা করো, যত সিম্পল দেখাও, ততটা কিন্তু সিম্পল নয়, ততটা সহজ নয়। তোমার লাইফটা অনেক কষ্টের। হ্যাঁ, কষ্ট আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কারো একটু বেশি কারো একটু কম। তাই বলে জীবনে হেরে গেলে চলবে না।
কষ্ট হলেও তারপরে যখন সারাদিনের শেষে সবার সাথে বসে দুদণ্ড মজা করতে পারি না, তখন সেই কষ্টগুলো চলে যায়। কষ্ট তো সবার জীবনেই আছে, কিন্তু সেই কষ্টগুলোকে ভুলে হাসি মজা করে জীবনে চলতে হবে। সবসময় যদি ভাবি আমার এত কষ্ট, আমার এত দুঃখ, আমার জীবনে এটা নেই, ওটা নেই, সেটা নেই, তাহলে জীবন চলবে না গো। জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করতে হবে। আমরা জানি না আমরা কে কতদিনের জন্য আছি, তাই যতদিন আছি সবার ভালো চাইবো। কারো ভালো করতে পারি আর না পারি, কারো ক্ষতি করব না। এটা সব সময় শিখেছি, আর এটা সব সময় মেনে এসেছি, আর সেইটাই করার চেষ্টা করছি। শীতকাল পড়লেই চারিদিকে ইচ্ছা করে একটু সুন্দর গাছপালা লাগিয়ে গুছিয়ে গাছিয়ে রাখি। আজকে ব্যালকনিটা একটু চেঞ্জ করলাম, লুকটা। মানে আগে যেমন একটা হজবরলা ছিল, সেই রকম একটু চেঞ্জ করলাম, একটু সিম্পল করলাম এই জায়গাটায়। দেখে বুঝতে পারছো আশা করি। অনেক জিনিস এখানে জড়ো করে রেখেছিলাম, যত প্রোডাক্টের প্লাস্টিক যত সব এখানে রাখতাম, সেগুলোকে আজকে সব দূর করে বাইরে দিয়ে এসেছি। আমাকে মা বলতো রেখে দাও রেখে দাও, কখনো না কখনো কাজে লাগবে। হ্যাঁ, ওগুলো অবশ্য কাজের জিনিস, কিন্তু এত জমে গেছিল না, আর ঘরে মানে রাখতে পারছিলাম না, তো ওগুলো বের করে দিলাম। তারপরে ফিনাইল নিয়ে আসলাম ঘর মোছার জন্য। কি রান্না করবো এখনো জানি না। মা বললো যে পুঁই শাক এনেছি কণিকা, তাহলে পুঁই শাকটা করবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে আমাকে কি কেটে দেবে না আমি কেটে নেব? তো মা বললো যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি। দেখো, সংসারে থাকলে যদি একটু মিলেমিশে কাজ করে নেওয়া যায় না, দেখবে অনেকটা হেল্প হয়। আর আমি মাকে বারণ করি কাজ করতে, কারণ মেয়েকে স্কুল নিয়ে আসে, তো তারপরে পড়তে দিয়ে আসে, নিয়ে আসে, অনেকটা কষ্ট হয়ে যায়। যে কারণে আমি সংসারে যতই কাজ থাকুক না কেন, আমি চেষ্টা করি নিজের মতো করে একা হাতে করে নেওয়ার। হ্যাঁ, একটু লেট হয় ঠিকই, হয়তো কখনো খেতে দেরি হয়, কখনো স্নান করতে দেরি হয়, শীতকালের বেলা বুঝতেই পারছো। কিন্তু ম্যানেজ আর কি হয়ে যায়, এমন নয় যে গুছিয়ে উঠতে পারি না। দেরি হয়, কখনো ভিডিও এডিট করতে দেরি হয়, কখনো দিতে দেরি হয়। তারপরেও একটু তোমরাও ম্যানেজ করে নাও আমি জানি, আর আমাকেও একটু ম্যানেজ করতে হয়, তাই না? সব কিছু জীবনে আমাদেরকে ম্যানেজ করেই চলতে হয়। ম্যানেজ করা না করেছো মানেই হচ্ছে বিপদ। আর এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। প্রেসার কুকারে এখনো পর্যন্ত সিটি পড়েনি। আমার এদিকে ঘরদোরগুলো মোছা হয়ে যাচ্ছে। না, প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, ভুল বললাম। প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, মেয়ে আসলে আর একবার মানে গরম করি মেয়ে আসার আগে, যাতে ভাতটা একটু গরম গরম থাকে। অলরেডি ভাত হয়ে গেছে। তো এদিকে ঘরদোর সব মোছা হয়ে গেছে। আর এই জানলাটা তো আমি কিছুতেই খুলতে পারি না, শুধুমাত্র উজ্জ্বলের জন্য। তারপরে হাতে আজকে একটু এক্সট্রা সময় ছিল, ভাবলাম যে তাহলে এই টেবিল টেবিলগুলো একটু মুছে নিই। আর এই যে দেখতে পাচ্ছ সাদা যে মাল্টি কালারের ড্রয়ারগুলো, মানে এইগুলো তো ভীষণ হেল্পফুল কাজের জন্য, দেখতেও ভালো লাগে। কিন্তু না, সাদাগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, একটা সে কেমন একটা কালার হয়ে যায় পরে, মানে অফ হোয়াইট টাইপের কালার হয়ে যায় না মুছলে। এবার এগুলো প্রতিদিন মুছলে কি হয় বলো তো, নোংরাগুলো যখন মুছতে যাবে না, সাদার ওপরে পুরো একদম কালারিং হয়ে যাবে। মানে তোমাকে এগুলোকে বের করে খুলে তারপরে মাজতে হবে, মানে পরিষ্কার করতে হবে, তবেই গিয়ে পরিষ্কার হবে। এবার সব সময় করা তো সম্ভব, এত জিনিস থাকে ওর মধ্যে। তারপরে নিচে আসলাম, নিচে এসে দেখছি মা এখানে কটা কুমড়োর চারা মানে বীজ ফেলেছিল, কটা চারা বেরিয়েছে। আমাদের এখানের মাটিটা ভালো, তো তুমি যে কোনো গাছ লাগাবে প্রত্যেকটা গাছ হয়, আমি দেখি না যে কোনো গাছে মানে মারা গেছে বা কিছু। আর এই দেখো, একটা লাউ গাছ হয়েছিল, লাউ গাছে একটা লাউ ঝুলেছে, দেখতে বেশ ভালো লাগছে। ভেবেছিলাম লাউ গাছে লাউই হবে না, কিন্তু লাউ গাছটা না ওঠার জায়গা পাচ্ছে না, একদম ও ছাদে উঠতে চাইছে। চালের উপরে হলে ইঁদুরে কেটে দেয়, আর এখানে গাছ হয়েছে তাও ইঁদুরে কেটে দিয়েছিল। তারপরে অনেক কষ্টে এই গাছটাকে বাঁচানো হয়েছে। ইঁদুরের যে কি হিংসা বুঝতে পারি না, ওরা কেন কেটে দেয়। এত ফুল এসছে, এত জালি পড়েছে, কিন্তু লাউ দাঁড়াচ্ছে না। আর এটাকে এই দড়ি বেঁধে দিয়েছিল মা আগে একটা গাছ ওঠাবে বলে, তো সেই দড়িটাই রয়েছে, সেই দড়িটা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে ওরা ছাদে। ছাদে উঠলে তো খুবই ভালো, তাহলে ছাদে হয়ে যাবে। আর তারপরে গাছ টাছ দেখে আমি এখানে আসলাম জল ভরবো বলে। আর এখানে না একটা লাইট লাগিয়ে দিয়েছে, এখানটায় প্রচন্ড অন্ধকার অন্ধকার লাগতো, তো দাদার সময় করে একটা লাইট লাগিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। না হলে এই জায়গাটা ভীষণ অন্ধকার লাগে, আর কাজ করতে আসলেও দেখাও যায় না, ভীষণ অস্বস্তি লাগে। মানে ঘরের যে কোনো একটা কোনায় যদি আলো না জ্বলে, কেমন একটা যেন লাগে।
ওয়াশিং মেশিনে জামা কাপড়টা কাচতে বসিয়ে দিলাম, আর এখানে ঝটপট করে তোমার জলটা ভরে নেব। আর ওরা এখনো ঘুমাচ্ছে যদিও, কারণ সকালবেলা ওরা একটু লেট করে ওঠে, কারণ কোয়েল অনেক রাত পর্যন্ত বই পড়ে তো। আর ওর সামনে পরীক্ষা এসে গেছে, তো সকালের পড়াটা রাতে পড়ে রাখে, যে কারণে সকালে একটু দেরি করে ওঠে। তোমার 8টা, সাড়ে 8টা এরকম আর কি বেজে যায়। তো ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যায় এদিকে। আর এই দেখো জল ভরতে ভরতে জল পড়ে যাচ্ছিল, যে কটা বোতল খালি হয়েছে ওপর থেকে নিয়ে আসলাম, জলগুলো সব ভরে নিয়ে তারপরে উপরে চলে যাব। উপরে গিয়ে দেখি আবার কি কাজ অপেক্ষা করছে আমার জন্য। আমার মা না বাবার বাড়িতে, মানে আমার মা একটু ওই তোমার ঠাকুর বেশি ভালোবাসে, মানে ঠাকুরের স্থানে যেতে, ঠাকুরের গান শুনতে, এই সমস্ত আর কি। যেমন এই গঙ্গাসাগরের মেলা, তারপরে বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হয়, সেখানে সব যায়। মানে মতুয়া, অনেকেই শুনেছো, তোমার হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত হয়, তো আর কি সেরকম। তো যায়, যেখানে হরিচাঁদ ঠাকুরের গান হয়, অনুষ্ঠান হয়, সেখানেই যায়। তো এই রিসেন্ট মা বলছিল যে শিলিগুড়িতে যাবে ওনাদের একটা দল আছে, মহিলা দল, জানো তো, সবাই মহিলা। তো বেশ ভালো লাগে যখন ওই ডাঙ্কা গুলো বাজায়, অনেকেই জানো, শুনেছো। আর তোমার ওই ঠাকুরনগরে যেরকম যায় সেরকম। তো বলেছিল শিলিগুড়িতে যাবে, টিকিটও কাটা হয়ে গেছে। তো তারপরে আমি বলেছিলাম তুমি যাবে, ওখানে তো এত ঠান্ডা। তারপরে বলছে যাই না, মরে গেলে তো আর কিছুই পাবো না, যে কদিন বেঁচে আছি একটু ঘুরে ঘুরে, বারণ করিস না, একটু ঘুরে ঘুরে কাটাই দিনগুলো। তো আমি ওই জন্য বারণ করি না কোথাও গেলে, স্বাভাবিক সবারই একটা ইচ্ছা থাকে। তো হঠাৎ করে মা ফোন করে বলছে যা ঠান্ডা পড়েছে, আমারও জ্বর হয়ে গেছে, মানে জ্বর হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, আমি আর যাব না। তো আমি আবার বললাম যাক বাঁচা গেছে, কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই সময়। আর এই দেখো আমাদের খাবার নিয়ে নিয়েছি, একটুখানি তরকারির ঝোল ছিল সেটা নিয়ে নিলাম। আর বাসি রুটি উজ্জ্বল খাবে না, ওই জন্য ও তো দই আর মুড়ি দিলাম ওকে। আর আমি দুটো রুটি, আর ও যদি মিষ্টি খায় ওকে একটা মিষ্টি দেবো, আমি একটা মিষ্টি খাবো। সকালে ওই দাদার বাড়ির থেকে দিয়ে গেছিলো মিষ্টি, সেই মিষ্টি আর কি। সকালে না, কালকে রাতে দিয়ে গেছিলো, অনেক রাতে দাদা এসে দিয়ে গেছিলো। কোয়েল তারপরে আমাদের এসে দিয়ে গেছিলো, কিন্তু তখন আর খাওয়া হয়নি। তো এখানে আমরা খেতে বসেছি। আর মেয়ে এদিকে খেয়ে দিয়ে তোমার পড়তে বসেছে, স্কুলের থেকে এসে যে পড়াগুলো বাকি ছিল সেই পড়াগুলো এবার কমপ্লিট করে নিচ্ছে। আর আমি এদিকে আবার ওকে একটুখানি দেখলাম, দেখে আবার একটু আদর করলাম, করে তারপরে বললাম তুমি পড়ে নাও, আমি এবার ওপরে চলে যাচ্ছি। তো উজ্জ্বলকে পড়াচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলো করছি। মা নিচে রয়েছে, মা স্নান দান করবে, নিচে পুজো দেবে। হ্যাঁ, মা অবশ্য পুজোটা দিয়ে দেয়, যেদিকে আমার বাছুয়া পুজো সন্ধ্যা, মা আজকাল একটু ঠাকুর ভক্ত হয়েছে। আর আগের থেকেই ছিল, আসলে সময় পেত না, দোকান টোকান যেত ওই জন্য। আর মাঝখানে একটু অভিমানও হয়েছিল ঠাকুরের ওপর, কারণ অনেক ঠাকুরকে ডেকেছিল উজ্জ্বলের জন্য। তো যে কারণে মায়ের মানে ঠাকুরের ওপর একটু রাগও হয়েছিল। তো দেখো, ঠাকুরের উপর রাগ করে তো আমরা কিছু করতে পারবো না। এক সময় আমারও হতো, আমিও বলতাম যে তুমি আর কত কষ্ট দেবে, তুমি কেন ঠিক করছো না। পরে বুঝলাম যে না, ঠাকুর কি করবে, তাই না, কিছুই করার নেই। হ্যাঁ, এবার চাইলে ঠাকুর সবই পারে, কিন্তু বিনা কারণে কেন দোষ দেবো আমরা। ওই জন্য এখন আর দোষ দিই না, মন থেকে ডাকি, ভালোবাসি, কিছু চাওয়ার নেই। আর নিজের জন্য তো কখনোই কিছু চাই না, শুধু চাই ওদেরকে ভালো রেখো, ব্যাস এইটুকুনি, আর কিছু চাই না। আর চলো, এই তো বাসন টাসনগুলো ধুয়ে এবার ফ্রিজ খুলে দেখবো আর কি রান্নার আছে, কারণ আজকে ভাবছি মাছ করব না। আমার ননদিনী এসছে, তো ননদিনী আবার মাছ খেতে চায় না, এই এক সমস্যা, কি রান্না করি আসলে বুঝেই পাই না। এবার শাশুড়ি মা বকে বকে মাঝে মাঝে মাছ খাওয়াই, এই মাছ খাবি না কেন, এই বয়সে শরীরে কিচ্ছু দেয় না, তাড়াতাড়ি করে মাছ খা, তারপরে আবার বোধহয় খায়। আর এখানে দেখো সেই কমলা লেবুর খোসা, আগের দিন যেগুলো শোকাতে দিয়েছিলাম সেগুলো দেখলাম মোটামুটি শুকিয়েছে। পরে আবার খানিকটা কমলা লেবু খাওয়া হয়েছিল, সেগুলোর খোসাগুলো জোগাড় করে রেখেছিলাম। আমি আদেও জানি না এগুলো আমি কিছু করতে পারবো কিনা, না গুঁড়ো করতে পারবো বলতে পারছি না। তো যাই হোক, শুকিয়ে তো নি, যদি শোকায় তাহলে তো খুব ভালো, আর যদি না শোকায় তাহলে তোমার কপাল গেল, আবার সব ফেলে দিতে হবে দূর করে। তো যে কারণে এগুলো গুছাচ্ছিলাম। তো এই দেখো অনেকটাই হয়েছে, তো দেখা যাক কত দূর কি হয়। তো চলো, আজকের এই সকালের ব্লগটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, টাটা।